আজ শুক্রবার বিএনপি সরকারের তদন্তে 50 জন উপদেষ্টা গ্রেফতার হয় ডক্টর ইউনূসের সকল দুর্নীতি ফাঁস। যখন ইউনূস উপদেষ্টাদের একের পর এক দুর্নীতি সামনে আসছে, তবে কি গ্রেপ্তারের আশঙ্কায় ঘুম হারাম হয়েছে মোহাম্মদ ইউনূসের? এদিকে আজ শুক্রবার ডক্টর ইউনূস সহ অসংখ্য উপদেষ্টাদের দুর্নীতি ফাঁস হয়েছে। বিএনপি সরকারের অ্যাকশনে সকল উপদেষ্টারা গ্রেপ্তার হয়। এই নিয়ে আজকে শাহবাগ উত্তাল হয়েছে। অসংখ্য শিক্ষার্থী আবারও বিএনপির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। দর্শক, প্রফেসর ইউনূসের আমলের মেটিকুলাস ডিজাইনে করা নানা দুর্নীতির ফিরিস্তি একের পর এক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এবার প্রকাশিত হলো পিআইবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মহাপরিচালক হিসেবে প্রফেসর ইউনূস যাকে বসিয়েছিলেন, যিনি এখনো বহাল তবিয়তে আছেন, তার দুর্নীতির স্বর্গরাজ্য প্রকাশিত হলো। মাত্র 1.5 সপ্তাহের মধ্যে বিএনপি সরকার যা করেছে অকল্পনীয়। এই সরকার 1.5 বছরের বেশি টিকতে পারবে না। দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে। কুকুর চুরি নয়, সাগর চুরি। গত 1.5 বছরের ইউনূস সাহেবের নিজের করা সমস্ত কুকীর্তি প্রকাশ পেতে শুরু করেছে তারেক রহমান প্রধানমন্ত্রীর সিংহাসনে বসার পরে পরে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যার কি জানতো না ওনার ভিতরে ওনার উপদেষ্টারা যে এসব আকাম কুকাম করতেছিল? এটা কি জানতো ডক্টর ইউনূস স্যার? মনে হয় না জানতো। ওনাকে অন্ধকারে রাইখাই করা হয়েছে, যার জন্য দেখেন না উনি একদম চুপ, বোবা হয়ে গেছে। হ্যাঁ, বর্তমানে ডক্টর ইউনূস সরকার চুপ হয়ে আছেন এবং আজকে শুক্রবার দেশে নতুন একটা পরিস্থিতি হয় বিএনপি কর্মীদের অ্যাকশনে এবং বিএনপি সরকারের অ্যাকশনে। দর্শক শ্রোতা, অসংখ্য উপদেষ্টাদের কুকর্ম এবং অসংখ্য উপদেষ্টাদের দুর্নীতি একে একে ফাঁস হয়েছে আজকে, এবং এই দুর্নীতিটি ফাঁস হওয়ার পর অসংখ্য উপদেষ্টা গ্রেপ্তার হয়। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। গত 1.5 বছরের ইউনূস সাহেবের নিজের করা সমস্ত কুকীর্তি প্রকাশ পেতে শুরু করেছে তারেক রহমান প্রধানমন্ত্রীর সিংহাসনে বসার পরে পরে। যখন ইউনূস উপদেষ্টাদের একের পর এক দুর্নীতির সামনে আসছে, আসিফ মাহমুদ যখন দুর্নীতির দায়ে ব্যাংক অ্যাকাউন্ট দেখানোর সরকারি আদেশ পাচ্ছে, তখনই কি চরম আতঙ্কে দিন কাটছে ইউনূসের? তবে কি গ্রেপ্তারের আশঙ্কায় ঘুম হারাম হয়েছে মোহাম্মদ ইউনূসের? উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে ঠিক একইভাবে নিজেকে ক্ষমতাবান দেখাতে নিজেই নিজেকে ভিভিআইপি তকমা দিয়ে শিরোনামে থাকতে চাইছেন। রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের পাশাপাশি সরকারি গেজেটে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিত্বকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে অন্তর্ভুক্তির বিধান রয়েছে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব ছাড়ার পর 1 বছর পর্যন্ত নিজেকে ভিভিআইপি অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে ঘোষণা করে গিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর ওই 1 বছর বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর নিরাপত্তা পাবেন তিনি। দেশের সাধারণ নির্বাচনে 2 দিন আগে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ওই মর্মে গেজেট জারি করে গিয়েছেন বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেন বাংলাদেশের তৎকালীন প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না। তাতে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা আইন অনুযায়ী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছাড়ার পর 1 বছর পর্যন্ত বিশেষ নিরাপত্তা পাবেন ইউনূস। রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানের পাশাপাশি সরকারি গেজেটে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অন্য কোনো ব্যক্তিত্বকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে অন্তর্ভুক্তের বিধান রয়েছে বাংলাদেশে। কিন্তু সেই আইনে বিদায়ী সরকারের প্রধানদের বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয় না। এছাড়া স্বচ্ছতার স্বার্থে ওই গেজেট সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়, তবে সেটি সর্বসাধারণের জন্য প্রামাণ্য নথি হিসাবে বিবেচিত হয়। কিন্তু গেজেট ওয়েবসাইটে প্রকাশ না হলে তার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন ওঠে কিনা সেটা আবার সংশ্লিষ্ট দপ্তর বিচার করবে বলে জানিয়েছেন বাংলাদেশের সরকারি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। ইউনূসের নিরাপত্তা সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি নিয়ে তারেক সরকারের এক গুরুত্বপূর্ণ সদস্যকে উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদ মাধ্যম লিখছে, যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নির্দেশ থাকে যে এটি প্রকাশ করা যাবে না, তাহলে আমরা ওয়েবসাইটে দিই না। অর্থাৎ গোপনীয়তার স্বার্থে কোনো গেজেট অনলাইনে প্রকাশ না করার সুযোগ রয়েছে বলে তিনি জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা সংক্রান্ত নিয়ম অনুযায়ী ভিভিআইপি হিসেবে ঘোষিত ব্যক্তির বাসভবন ও কর্মস্থলে এসএসএফ নিরাপত্তা থাকে। দেশ বিদেশে ভ্রমণের সময় পররাষ্ট্র মন্ত্রক সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নেয়। শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনূস 2024 সালের 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তাকে
দর্শক, প্রফেসর ইউনূসের আমলের মেটিকুলাস ডিজাইনে করা নানা দুর্নীতির ফিরিস্তি একের পর এক গণমাধ্যমে প্রকাশ হচ্ছে। এবার প্রকাশিত হলো পিআইবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে মহাপরিচালক হিসেবে প্রফেসর ইউনূস যাকে বসিয়েছিলেন, যিনি এখনও বহাল তবিয়তে আছেন, তার দুর্নীতির স্বর্গরাজ্য প্রকাশিত হলো এবং সেটা প্রকাশ করে ফেললো দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের ইনভেস্টিগেটিভ রিপোর্টে বেরিয়ে আসলো ফারুক ওয়াসিফ, যিনি পিআইবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, তার সেই পদে বসে থেকে মিথ্যা ভাউচার মেমো তৈরি করে লক্ষ লক্ষ টাকা গায়েব করে দেওয়ার ইতিহাস। এই প্রথম কিস্তিতে তারা বের করে নিয়ে এসেছে চারটি ভুয়া অনুষ্ঠান দেখিয়ে ফারুক ওয়াসিফ 24 লাখ টাকা লুটতরাজ করেছেন এবং সেই ভুয়া ভাউচার, ভুয়া লোকদের নাম ব্যবহার করার প্রত্যেকটা পাই টু পাই প্রমাণ করেছে কালের কণ্ঠ তার রিপোর্টে। ভয়াবহ এই প্রতিবেদনটা যদি দুইটা প্রতিবেদন তারা তৈরি করেছে, এই দুইটা প্রতিবেদন যদি আপনি পড়েন তাহলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। চলুন, কালের কণ্ঠ কি ভয়াবহ তথ্য বের করলো পিআইবির মতো এত সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে বসে থেকে ফারুক ওয়াসিফ, যিনি দুর্নীতি বিরোধী অনেক গাল গল্প আমাদের শুনিয়েছেন বিভিন্ন সময়ে, বড় বড় লেকচার তার কাছ থেকে আমরা শুনেছি, তিনি কিভাবে দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছিলেন পিআইবিকে কিংবা বানিয়েছেন পিআইবিকে, সেটা একটু দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কালের কণ্ঠের ভয়ঙ্কর অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভুয়া স্লিপ, ভুয়া ভাউচার দেখিয়ে, ভুয়া মানুষের নাম দেখিয়ে, ভুয়া প্রশিক্ষকের নাম দেখিয়ে, ভুয়া সাংবাদিকের নাম দেখিয়ে অন্তত 24 লক্ষ টাকা 4টি অনুষ্ঠান থেকে 2 দিনে 24 লক্ষ টাকা তুস্রপাতের ইতিহাস একেবারে পাই টু পাই বের করে এনেছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ এই রিপোর্টের দুইটা রিপোর্ট করেছে তারা। একটা রিপোর্টের শিরোনাম করেছে ফারুক ওয়াসিফ আপনিও দেখে নিন। আরেকটা রিপোর্ট তারা করেছে একই দিনে আরেকটা রিপোর্ট তারা করেছে, সেখানে তারা বলছে গোলাম মোর্শেদ নামে একজন কর্মকর্তা তার স্বীকারোক্তি নিয়ে বলছে যে ডিজির নির্দেশেই সব করেছি। ফারুক ওয়াসিফ বললেন সব মিথ্যা, অর্থাৎ এই যে চেক জালিয়াতি, ভাউচার জালিয়াতি যা কিছু হয়েছে এই 24 লক্ষ টাকার, সেটা ডিজি ফারুক ওয়াসিফের নির্দেশেই ওই ভদ্রলোক করেছেন, এটা স্বীকার করেছেন কালের কণ্ঠের সঙ্গে। কালের কণ্ঠ যেটা বলছে সেই ব্যাপারগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, কালের কণ্ঠ বলছে যে একটি দৈনিকের প্ল্যানিং এডিটর থেকে 2024 সালের 18 সেপ্টেম্বর রাষ্ট্রের সাংবাদিকতা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান পিআইবির সর্বোচ্চ পদে বসাই সরকার, প্রফেসর ইউনূস সরকার, তিনি 2 দিনে 24 লাখ টাকা তুস্রপাত করেছেন। কিভাবে 2 দিনে 24 লাখ? শিরোনামে কালের কণ্ঠ বলছে তার আগে দেখা যাক পিআইবি আসলে কি কি কাজ করে। পিআইবি কি কি কাজ করে বলছে যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে বলা আছে সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পিআইবির কাজ মূলত সাংবাদিকতা বিষয়ে গবেষণা, প্রকাশনা ও দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা। গত বছর 18 এবং 19 ফেব্রুয়ারির কথা 2025 সালের, সেখানে মাত্র 1.5 সপ্তাহের মধ্যে বিএনপি সরকার যা করেছে অকল্পনীয়। এই সরকার 1.5 বছরের বেশি টিকতে পারবে না। দুর্নীতির এক স্বর্গরাজ্যে পরিণত করেছে বাংলাদেশকে। পুকুর চুরি নয়, সাগর চুরি। এরা পুরো বাংলাদেশকে বিক্রি করে দিবে। অবাক হবেন যে কি ঘটিয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। হাসিনার আমলে, ইউনূসের আমলে যে সব জায়গায় দুর্নীতি ছিল না, সব জায়গায় দুর্নীতি ছড়িয়ে পড়েছে। অতীতে যেরকম বারবার বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল বিএনপি, এখন আবার বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে। মিডিয়া দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। এস আলমের এক দালালকে বানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এক অযোগ্য লোককে। বুঝলেন যে ব্যাংক খাত একদম ফোকলা করে দিবে। বিএনপির ব্যবসায়ীরা জাস্ট ওয়েট অ্যান্ড সি, সবকিছু খেয়ে ফেলবে। বাংলাদেশের যে রিজার্ভ, 3 মাসের আমদানি ব্যয় মেটানোর মতো যে রিজার্ভ থাকা দরকার, এই রিজার্ভ খেয়ে ফেলবে। দর্শক, কত ভয়ঙ্কর মাত্রা দুর্নীতি বিএনপি সরকার করেছে জাস্ট একটু খেয়াল করেন, একটা তথ্যই বুঝবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একটা এক্সাম্পল দিই। সেখানে তারেক রহমান তার পছন্দের এক আন্ডার মেট্রিক এক কথিত নেতা, অযোগ্য নেতা, বর্তমান যুগে যে মেট্রিক পাস করেনি কেমন নেতা বুঝেন, আন্ডার মেট্রিক এক অযোগ্য নেতাকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে। তিনি বলছেন তিনি 22 তারিখ, গত 22 ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছেন। আর আমরা কথা বলছি 5 মার্চ, আপনারা একটু পরে শুনতে পারেন। এর মানে এই 1.5 সপ্তাহে আগের বিদেয়ী যিনি প্রশাসক ছিলেন মোহাম্মদ এজাজ, তিনি যেটা বলেছেন, তিনি ডিএনসিসিতে
যে এনসিসি 26 অ্যাকাউন্টে 1260 কোটি টাকা প্লাস রেখে এসেছেন, 1260 কোটি 15 লাখ প্লাস টাকা রেখে গেছেন। তা আমরা ধরে নিলাম 1260 কোটি টাকা, 1260 কোটি টাকা। আর সেখানে এখন সেই আন্ডার মেট্রিক প্রশাসক তারেক রহমানের তিনি বলছেন অবৈধ প্রশাসক, অলরেডি রিড করা হয়েছে। রাজনৈতিক নেতারা এভাবে প্রশাসক হতে পারে না নির্বাচিত সরকার আমলে। এটা পুরোপুরি গণতান্ত্রিক চেতনা পরিপন্থী এবং এটা অবৈধ, বেআইনি হবে। নির্বাচন করতে হবে, নইলে যারা বিসিএস অ্যাডমিন তারা দায়িত্ব পালন করবে। এই অবৈধ প্রশাসক তিনি বলছেন যে 25 কোটি টাকার মতো আছে। তাহলে 1235 কোটি টাকা কোথায়? 1235 কোটি 15 লক্ষ টাকা মেরে খেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডার মেট্রিক পাস প্রশাসক। তাকে ধরলে বিএনপিকে জবাবদিহি করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্তমান যিনি প্রশাসক তাকে গ্রেপ্তার করে যদি দুদক রিমান্ডে নেয়, তাহলে 1235 কোটি 15 লাখ টাকার হিসাব বের হয়ে আসবে। আপনি চিন্তা করেন, দুর্নীতি ইউনূসের আমলেও মোরাললেস চলেছে, হাসিনার আমলেও কম হলেও চলেছে। কিন্তু হাসিনা 5 বছরে যা করেছে বিএনপি 5 মাসে তা করবে। আপনি চিন্তা করেন, 1.5 সপ্তাহে দায়িত্ব নিয়ে 1235 কোটি টাকা, 1235 কোটি 15 লক্ষ টাকা খেয়ে দিয়েছে। এটাকে কি পুকুর চুরি বলবেন, না সাগর চুরি বলবেন, না কি বলবেন? তো দর্শক, এই হচ্ছে অবস্থা বিএনপি সরকারের। শুধু কি এটাই টাকা মারার তো বিএনপির কাছে সিম্পল। এরা সামনে জনগণের ম্যান্ডেট চুরির মতো সবচেয়ে ভয়ানক চুরি করবে। স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ভয়াবহ পরিকল্পনা আছে বিএনপির, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এই বিএনপি প্রত্যেকটা জায়গা দলীয়করণ করছে। এটা একটা ভয়াবহ দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা চুরি নয়, নিয়ম কানুন লঙ্ঘন করে যোগ্য লোককে অন্যায়ভাবে সরিয়ে দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সাপোজ সরকারের একটা পদে একজন যোগ্য লোক আছে, তাকে আপনি কেন সরিয়ে দিবেন? হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ থাকলে বলেন। এটা কোনো গণতান্ত্রিক সিস্টেম না। আবার অনেকে বলে যে না, নির্বাচিত, যেমন আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলাম একটা কথা বলেছেন, এটা একটা ফালতু কথা, যে নির্বাচিত সরকার আসেন, নতুন সরকার তাদের লোকজন বসাতে চাইবেন, এটা স্বাভাবিক না। স্বাভাবিক না, এটা অস্বাভাবিক, এটা দুর্নীতি। স্বাভাবিক হচ্ছে, নিয়ম হচ্ছে প্রশাসনগুলো প্রাতিষ্ঠানিক সিস্টেমে চলবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান যেভাবে আছে সেভাবে চলবে। একটা নীতিমালার ভিত্তিতে লোকজন যাবে, বিদায় নিবে, আসবে। এখানে সরকার আসলেই সবকিছু পাল্টে যাবে, আগের সরকারের সবকিছু উল্টে পাল্টে যাবে, আগের সরকারের সবকিছু পালাবে, তাদের চাকরি চলে যাবে না। আজকের বিষয়, ট্রাম্প প্রশাসনের শীর্ষকর্তা সামির পল কাপুর তার ঢাকা সফর এবং এই ঢাকা সফরে তিনি কি করতে যাচ্ছেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা। তার কারণ তার ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমে বলি যে সামির পল কাপুর এই ব্যক্তিটি কে। সামির পল কাপুর তিনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জমানাতে তিনি মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সচিব, বা আমাদের এই উপমহাদেশের ভাষায় মন্ত্রী। তিনি এমন একটা সময় ঢাকায় যাচ্ছেন, বাংলাদেশে যাচ্ছেন, যখন সদ্য সেখানে নতুন সরকার প্রতিষ্ঠা হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই সরকারের মেয়াদ এখনো 1 মাস পূর্ণ হয়নি। তার আগেই এই যে মার্কিন কর্তা তিনি ঢাকায় পৌঁছচ্ছেন মঙ্গলবার রাতে। সোমবার তিনি দিল্লিতে এসেছেন, তার কারণ দিল্লি বা ভারত এটাও তার কাজের ক্ষেত্রের মধ্যে পড়ে। সামির পল কাপুর তিনি ভারতীয় বংশোদ্ভূত, তার পিতা ভারতীয় এবং তার জন্ম দিল্লিতে, তবে পরবর্তীকালে তার বেড়ে ওঠা এবং সবশেষে মার্কিন নাগরিকত্ব এবং মার্কিন প্রশাসনে তার কর্মজীবন, এই সব মিলিয়ে তিনি ট্রাম্প প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি এই দ্বিতীয় দফায় মানে রাষ্ট্রপতি হওয়ার পরে এই বার্তাটা খুব স্পষ্ট করেছেন যে এই ভারতীয় উপমহাদেশ, এই অংশটা অর্থাৎ মধ্য এবং দক্ষিণ এশিয়া, এই বিষয়, এই জায়গা, এই যে ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, এটি তার কাছে অত্যন্ত আগ্রহের এলাকা এবং এই জায়গাগুলো নিয়ে তিনি খুব গভীরে ভাবনা চিন্তা করছেন। মার্কিন রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, তাকে কদিন আগে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং সেই বার্তার মধ্যেও তিনি যেহেতু বেসিক্যালি একজন বাণিজ্যমুখী ব্যক্তি, ফলে সেখানেও তিনি বাণিজ্যের কথা বলেছেন, এমনকি সামরিক চুক্তির কথা তারেক রহমানকে স্মরণ করিয়ে দিয়েছেন। সৌজন্য বার্তা, কিন্তু তার মধ্যেও ট্রাম্প তার নিজের মতো করেই চিঠি পাঠিয়েছেন। ফলে বোঝাই যায় যে তার দূত যে আসছেন তিনি এই বিষয়গুলি নিয়ে বাংলাদেশে আলাপ আলোচনা করবেন। এমন একটা পদে এই সামির পল কাপুর, তাকে ডোনাল্ড ট্রাম্প বসিয়েছেন যে পদে কয়েক মাস আগে বা বছর খানেক আগেও বলা চলে
যিনি ছিলেন তার নাম ডোনাল্ড লু। ডোনাল্ড লুর কথা আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে একজন বিতর্কিত মার্কিন। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের অনেক কাজকর্ম প্রকাশ হয় এবং ডক্টর ইউনূসের সকল উপদেষ্টাদের অনেক কাজকর্ম প্রকাশ হয়। অনেকে যে অনেক দুর্নীতি করেছে সেইগুলার মানে অনেক তথ্য এখানে উঠে এসেছে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তোমরা আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।